এনসিপি তো অলরেডি ঘোষণা দিয়ে রেখেছে তার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগের পরে তারা গ্রেপ্তারের দাবি জানিয়ে রেখেছে। আসলে প্রশ্ন হচ্ছে যে তিনি এই গ্রেপ্তার হওয়া বা অন্য কোনোভাবে যদি আক্রান্ত উনি হন সেই ঝুঁকি উনি নেবেন কিনা বা এড়াবেন কিভাবে, আর তাকে কি কোনোভাবে গ্রেপ্তার করা যায় কিনা, বিএনপির আসলে এই ব্যাপার থেকে কি পরিষ্কার এটা বিএনপির কথা কোনো বলবে? বিষয় না, এটা সিপিবির কোনো বিষয় না, এটা গণ অধিকার পরিষদ বা অন্য কোনো দলের বিষয় না। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেয়া আছে। তার নামে মামলা করা যায় না, তাকে জেলে ঢোকানো যায় না, তাকে একদম পুরোপুরি দায়মুক্ত করা আছে। এখন সেক্ষেত্রে হ্যাঁ, আপনি এটি নিয়ে আলোচনা তুলতে পারেন, আপনি সংসদে কথা বলতে পারেন, সংবিধান সংশোধনের জন্য আপনি আলাপ তুলতে পারেন। এখন তো অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, তাই না? এখনো পর্যন্ত তাকে আসলে দায় মুক্তি দেওয়া আছে এবং আমার কাছে মনে হয় যে নানান বাস্তবতায় এই দায় মুক্তি এটা আসলে সবসময় থাকবে। আচ্ছা, এখন এনসিপি বা জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের যে দাবি করা হচ্ছে, আমার কথা হলো যে নাহিদ ইসলাম যে ব্যক্তিকে নেতা মেনে, রাষ্ট্রের প্রধান নেতা মেনে শপথ নিলেন যে ব্যক্তির হাতে, তিনি কি ওই সময় অপরাধী ছিলেন নাকি আসলে তিনি নিষ্পাপ ছিলেন? নাহিদ ইসলাম যার কাছে যে সময় তিনি শপথ নিয়েছেন সেই সময় তিনি ছিলেন অপরাধী, আর তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে পদত্যাগ করার পরে ওই রাষ্ট্রপতি হয়ে গেছেন নিরপরাধী। এটা তো আসলে দুঃখিত, আমার মনে হয় এটা আমি ভুল বলেছি। নাহিদ ইসলাম যে সময় দায়িত্ব নিয়েছিলেন ওই সময় রাষ্ট্রপতি ছিল নিরপরাধী, আর তিনি পদত্যাগ করার পর এখন রাজনৈতিক নেতা হয়েছেন, দলের আহ্বায়ক হয়েছেন, এখন রাষ্ট্রপতি হয়ে গেছে অপরাধী, তাই তো? বিষয়টা আসলে এরকমই বোঝাতে চাচ্ছেন মূলত, যেহেতু ওই রাষ্ট্রপতিকে শাহাবুদ্দিন সাহেবকে তারা আসলে বহাল রেখেছিলেন। বহাল রাখার কারণে আসলে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাকে সরিয়ে দেওয়া, এটা আসলে জটিল হয়ে গিয়েছিল। ওই সময়কার বাস্তবতায় গণঅভ্যুত্থানের পরে আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়, কিন্তু যখন রাষ্ট্র একটা ধারাবাহিকতার দিকে যায় তখন আসলে অনেক কিছু চাইলেও করা যায় না। যে কারণে বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি, যেটি জামাত ইসলাম সবসময় নিয়ে থাকে। এনসিপি তারা নিচ্ছে, ভবিষ্যতে নিবে। বিএনপির পক্ষে আসলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর নয়। দেখেন, যে সময় এসে বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলেও বিএনপি কিন্তু বলে নাই, অনুরোধ করে নাই যে আপনি থেকে যান। কারণ বিএনপি বুঝতেছে যে সামগ্রিক বাস্তবতায় আসলে তাকে আর কোনোভাবেই সমর্থন দেওয়া সম্ভবপর নয়। একটা সময় হ্যাঁ প্রয়োজন ছিল, রাষ্ট্রে নানান ধরনের চক্রান্ত হচ্ছিল, বিশেষ করে আপনিও বারবার বলছিলেন ডিপ স্টেট ডিপ স্টেট ডিপ স্টেট। দেখেন, ডিপ স্টেট আসলে কারা সেটি এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কেউই বলতে পারি না, তবে একটা অনুমান আমাদের আছে যে গোয়েন্দা সংস্থা তারাই হয়তো ডিপ স্টেট হিসেবে কাজ করে। দেখেন, এখন বর্তমানে গোয়েন্দা সংস্থা আসলে ওই অর্থে এখন আর ওই ভূমিকাটা পালন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও ডিপ স্টেট খুব বেশি ভূমিকা রাখতে পেরেছে এটা আমার কাছে মনে হয় না। আসিফ মাহমুদ হয়তো খামাখায় একটা কথা আলোচনায় থাকার জন্য বলেছিল, আমার কাছে মনে হয়। দেখেন, ডিপ স্টেট যদি তাদেরকে এইভাবে বলেই থাকে তাহলে ডিপ স্টেট এনিহাও সেটা বাস্তবায়ন করতো যদি তাদের ক্ষমতা ওই সময় থাকতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে, সাংবাদিকরা কাজ করেছে, এখনো করছে। অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সময়ের চেয়েও আমার কাছে মনে হয় এখন গণমাধ্যম এবং সাংবাদিকরা আরো বেশি স্বাধীনভাবে কাজ করছে। সব মিলিয়ে যদি আসলে ডিপ স্টেটের কোনো ভূমিকা থাকতো তাহলে সেটি আসলে আমাদের সামনে আসতো। আমার কাছে মনে হয় যে ডিপ স্টেটের যে ভূমিকা অতীতে ছিল সেটা মোটামুটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার এক প্রকার মরণ হয়ে গেছে এবং কবর হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এখন আর ডিপ স্টেট নামের কেউ আসলে নাই, ফিরে আসা সম্ভবপর নয়। যদি থাকতো তাহলে এই যে রাষ্ট্রপতি মনে করেন যে সে এনিহাও থাকতে চাইতো, মনে করেন যে জনগণ তাকে সরিয়ে দিচ্ছে, দেশের জনগণ বা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে তাকে সরিয়ে দিচ্ছে। ডিপ স্টেট যদি এত পাওয়ারফুল হতো তাহলে রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে বলতে আপনি থেকে যান, বাকিটা আমরা দেখব। সেটা কি সম্ভবপর হয়েছে? হয়নি। তার মানে ডিপ স্টেট এখন অকার্যকর, যেটা আমার ধারণা। এবং এই অকার্যকর এটা আসলে মোটামুটি তাদেরকে আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ছাত্র জনতা এক ধরনের অকার্যকর করে দিয়েছে। তো এই মুহূর্তে আসলে ডিপ স্টেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। আর সর্বশেষ বলবো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি যেহেতু নিজেই দাবি করেছেন অসুস্থ, যতদিন বাঁচেন তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারণ সংবিধানে যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বহাল আছে আপনি তাকে আসলে কোনো পানিশমেন্ট দিতে পারবেন না, এটা সম্ভবপর নয়। সুতরাং তাকে আসলে আর পানিশমেন্ট দেওয়ার সুযোগটা রাখা হয়নি। নাহিদ ইসলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
চুপ্পু সাহেবের হাতে শপথ নেওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেত সেটা আসলে আর সুযোগটা রাখে না। এই দায়টা, এই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না, এই দায়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, এই দায়টা নাহিদ ইসলামকে নিতে হবে। এখন আপনি এসে বলতেছেন তারে আমরা জেলে ভরবো, মানে কোন প্রক্রিয়ায়, কিভাবে? সংবিধান তো আপনারা সমন্বিত রাখলেন, রাষ্ট্রপতিকে রেখেছিলেন, এখন রাষ্ট্রপতির অপরাধ তো আপনি মাফ করে দিয়েছিলেন ওই সময়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই দায় নেবেন আপনার মনে হয় রাশিদ খান? ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো কিছু দায় নিতেছে? তার তো একসময় স্বপ্ন ছিল ক্ষমতায় থেকে যাওয়া, তিনি তো পারেননি। আমি এই কথাগুলো বলি তো অনেকে আসলে মানে বিশ্বাস করতে চায় না। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টা নির্বাচন নিয়ে সোচ্চার ছিল। একজন আসিফ নজরুল, একজন সালাউদ্দিন আহমেদ, একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই 3 জন। তারা এমনকি এটিও চিন্তা করেছিল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দেন, আরো কতিপয় কিচেন ক্যাবিনেট নামধারী যে উপদেষ্টারা ছিলেন ওই ক্যাবিনেটের সদস্য, তাহলে প্রয়োজনে আমরা আসলে পদত্যাগ করব, এমন চিন্তাও আসলে ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখবেন দেশের বাইরে গিয়ে সে বলছিল যে বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া কেউ নির্বাচন চায় না। আসলে নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা সে কি এই কথা বলতে পারে? অনেকে বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বেচ্ছায় নির্বাচন দিয়েছে, আমি এতটুকু বলতেছি বাধ্য হয়ে নির্বাচন দিয়েছে। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো পালাইতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো সেই পরিস্থিতি তিনি বুঝতে পেরেছিলেন এবং কয়েকজন উপদেষ্টা তাকে বুঝিয়েছিলেন যে ছাত্ররা কয়েকজন যে আপনাকে বলতেছে স্যার 5 বছর এরা কি আপনাকে রক্ষা করতে পারবে? যদি বিএনপি আপনার বিরুদ্ধে আন্দোলন করে, বিএনপির সাথে অনেক দল আন্দোলন করার জন্য প্রস্তুত হয়ে আছে, সুতরাং আপনি এমন কিছু করেন না যেটা আসলে বিএনপিকে আঘাত করে, আপনি এমন কিছু করেন না যেটা জনগণকে আঘাত করে, তাহলে জনগণ যেমনিভাবে আপনাকে সম্মানে বসিয়েছে ঠিক অসম্মান করতে কিন্তু জনগণ মানে কুণ্ঠিত বোধ করবে না। তো যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে তার শুভবুদ্ধির উদয় হয়েছিল। নির্বাচন নিয়ে যে চক্রান্ত চলছিল সেই চক্রান্তের সাথে বুঝে বা না বুঝে তিনি হাত মিলিয়েছিলেন। এবং এই যে এখন যারা বলছে, এই যে মানে এনসিপির কয়েকজন নেতা শোনেন নাই, তারা বলছিল যে 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। আমরা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে। এখনো পর্যন্ত এই বাংলাদেশে হট্টকারী দল জামাতের কোনো দাবি পূরণ হয়েছে? কারণ জামাতের দাবি যদি আপনি মেনে নেন তাহলে এই বাংলাদেশ ব্যর্থ হবে। শোনেন, মানে এমন একটা বয়ান কিন্তু সমাজে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে বিরোধী দলের থেকে যারা এত অপকর্ম করছে, ভবিষ্যতে যদি ক্ষমতায় যায় এরা কি করতে পারে? এরা আওয়ামী লীগকে শতভাগ মানে হার মানাবে। মানে আমি শতভাগ বললাম এই কারণে, যারা বিরোধী দলে থাকা অবস্থায় মজলুম ছিল, তাই না, জামাত ইসলাম ওই সময় বিরোধী দলে, এখন গণ অভ্যুত্থানের পরে তারা বিরোধী দলেই আছে, মানে তারা প্রধান বিরোধী দল হয়েছে। তো শুধুমাত্র বিরোধী দল থেকে প্রধান বিরোধী দল হয়ে এবং ৭৭টি আসন পেয়ে যাদের এত বড় নৈতিক অধঃপতন হয়েছে এবং জালিমে পরিণত হয়েছে, তারা ক্ষমতায় গেলে কত বড় জালিম হয়ে যেতে পারে। এই জন্য মানুষ বলছে যে শয়তানকে বিশ্বাস করা যায়, জামাত ইসলামকে বিশ্বাস করা যায় না। এবং জামাত ইসলাম থাকতে আসলে অ্যাকচুয়ালি ওই শয়তানের কোনো প্রয়োজন নেই, এরকম আলাপ কিন্তু সমাজে আছে। কেন? কারণ ওই যে আমরা দেখলাম সাতক্ষীরার একজন এমপি, তিনি হোটেলে একজন মানে নাবালিকাদেরকে নিয়ে যান, তার রুচিবোধটা দেখেন। তারপরে তাদের আরো এমপি একজন বলে যে আমার বাবা মুক্তিযোদ্ধা, খোঁজ নিয়ে দেখা গেল তার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, শহীদ হয়নি, তার বাবা মুক্তিযোদ্ধা না। তো এই যে আমরা যা দেখছি জামাতের এবং শিবিরের পরকীয়া রীতি মানে গল্প ধর্ষণের যে সংবাদগুলো আসতেছে এবং মেয়েকে আসলে মেয়েকে অনুদানের তালিকার মধ্যে রাখা, তো নানান ধরনের অপকর্ম। বিরোধী দল মানে কি মজলুম? জামাত ইসলাম কি এখন মজলুম? তো এই অপকর্মগুলো যারা এখন করতেছে, ক্ষমতায় গেলে আজকে জামাতের আমির বলেছে যে আমরা ফেরেশতা নয়, আমরা মানুষ। মানে কি তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা মানুষ, আমরা আসলে ওই লম্পটগিরি করতে পারি, তাই তো? জামাতের আমিরের উচিত এখন এই ঘটনার জন্য ক্ষমা চাওয়া, কারণ জামাতের আমির সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করতো যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি মাফিয়া, বিএনপি খুনি, বিএনপি সংস্কার বিরোধী। তো এখন তো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে যতটা না অভিযোগ শোনা যাচ্ছে তার থেকে বেশি এখন জামাত এবং শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে। এটাই কোনো সমাধান কিনা আসবো এই প্রসঙ্গে